হঠাৎ করেই খেলা বদলে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে এটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা ডক্টর ইউনূসের বাসভবন সহ সচিবালয় চারদিক ঘেরাও করে ফেলে এবং দেশে নতুন পরিস্থিতি। এদিকে আজ দুপুরে ছাত্রলীগ কর্মীরা সচিবালয় ও ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে ফেলেছে। অনেক উপদেষ্টাদের খারাপ অবস্থা হয়েছে, আবার দেশের মধ্যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ সহ নেতাকর্মীদের কাঁপুনি শুরু হয়েছে। কোথায় কোথায় এই কিলো দরে বিক্রির ছক করা হয়েছে। বাংলাদেশটা দেখুন, এই বাংলাদেশটা অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা দেশ। হ্যাঁ, ইউনূস স্যার, আমাদের ইউনূস স্যার তো পুরা বাম্বুর উপরে আছে। আমাদের ইউনূস স্যার পুরা বাম্বুর উপরে আছে। কিছুতেই বেচারাকে আমি রক্ষা করতে পারতেছি না, বুঝছেন। যেতে যেতে এই কাহিনী হয়েছে, আমি কি আর বলবো, কোনোভাবেই তাকে বাঁচানো যাইতেছে না। বাংলাদেশ কিভাবে তার বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাবে? সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের নেতৃত্ব ৭১-এর মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করবে। বাংলাদেশের সেনা কি সত্যি কোনো কাজের না? যখন নির্বাচন নিয়ে বাংলাদেশের আবহে উত্তেজনা চরমে, তখন এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। তবে এই প্রশ্ন ওঠার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে জাতিসংঘের। সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে, এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল। ভাই রে, মানে জামাত ইসলামের যে মিষ্টি কথা বা আমরা এতদিন যা শুনতাম, আজকে জামাত ইসলাম থেকে যে রিয়েকশন আসছে এনসিপির জন্য, বোঝা উচিত যে কথা কোন লেভেলে যেতে পারে। আসনাদ, সার্জিস, নাহিদ ইসলাম, এগুলা হচ্ছে এক একটা ছাল নাই। সেদিন আসতেছে অতি শীঘ্রই, পালাতে পারবি না তো, পৃথিবীর কোন প্রান্তে যাবি? একদিকে এনসিপি নেতা সার্জিস হাসনাদদের উপর প্রভাব পড়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে আজ ছাত্রলীগ কর্মীরা দুপুরে ডক্টর ইউনূসের বাসভবন সচিবালয় সম্পূর্ণ ঘেরাও করে ফেলে এবং তারা বিভিন্ন জটিকা মিছিল দিয়ে ঢাকার রাজপথে নামে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে অনেক ষড়যন্ত্র করেছিল। তারা ষড়যন্ত্রের মাধ্যমে এখন আজকে অনেক ঘটনা ঘটাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ঢাকার রাজপথে কি হচ্ছে এবং অনেক উপদেষ্টার যে খারাপ অবস্থা হয় সেইটাও দেখতে পারবেন। অনেকে কিন্তু সেফ এক্সিট নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যান বাঁচাতে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে সবকিছু দেখতে পারবেন। হঠাৎ করেই খেলা বদলে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয়, তাহলে সেই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন। একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য, সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে। কেউ কেউ আবার মনে করেন যে সেই 1-11-এর যে সরকার ছিল, সেই সরকারও আসার পরে সেনাবাহিনী বা সেই সরকার বাংলাদেশের মানুষের কাছে যতটা গ্রহণযোগ্যতা ছিল, বর্তমান সরকার সেই তুলনায় অনেক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তো শুধুমাত্র কি দেশেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে ডক্টর ইউনূসের সরকার, নাকি বিদেশেও? আজকে আন্তর্জাতিক যে কি বলা হয় যে অর্থ তহবিল IMF, তারা যেই বক্তব্য দিছে বা চিঠি দিছে, ডক্টর ইউনূস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে যাচ্ছেন। স্ট্রেইট ক্লিয়ার বার্তা, নির্বাচিত সরকার ছাড়া এই অনির্বাচিত সরকারের হাতে কোন রকম অর্থনৈতিক লেনদেন আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল IMF, তারা আপনার এই টাকা দিবে না। গণমাধ্যমগুলোর রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক অর্থ তহবিল বাংলাদেশের অনুকূলে ঋণের ৬ষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা এগুলো পাইছি, এই সরকার আসার পর আমি জানি না যে একটা পাইছি কিনা, আমার খেয়াল নাই, সম্ভবত একটা পাইছি অথবা পাই নাই, যাই হোক। তবে বাংলাদেশকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ৬ষ্ঠ কিস্তির অর্থ তারা ছাড় দিবে না। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে এই কিস্তি নিয়ে বা এই ঋণ নিয়ে তারা আলোচনা করবে। এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করেই ঋণের অর্থ ছাড় করতে হবে। ৬ষ্ঠ কিস্তি বাবদ IMF থেকে বাংলাদেশ $৮০ কোটি মতো বা এর থেকে কিছু পরিমাণ বেশি টাকা পাওয়ার কথা। সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক এবং IMF এর বার্ষিক সভা চলার সময় সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর IMF এর সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে IMF এর গভর্নরের কাছে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন। বৈঠকে গভর্নর IMF কে জানিয়েছেন নির্বাচনের আগেই ঋণের ৬ষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা। নীতি নির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ৬ষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত। কিন্তু IMF বলছে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে। চলমান সংস্কার এবং ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি, সেটা দেখা দরকার। চলমান সংস্কার বাস্তবায়নে IMF নতুন সরকারের কাছ থেকে ওয়াদা নিয়ে তারপর টাকা দিবে। এদিকে ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলছেন IMF এর ঋণের কিস্তির টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্যের মতন কোনো কিছু নয়।
এখন রিজার্ভ ভালো, ডলারের পরিস্থিতি স্থিতিশীল। এই অবস্থায় আইএমএফ এর অর্থ না হলে তেমন কোনো সমস্যা হবে না। তবে আইএমএফ এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার আছে। গভর্নর বলছেন, আইএমএফ এর ঋণ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই, কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে। এদিকে আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বলছেন, আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোনো শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না। তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতন পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই। বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিতে খাদের কিনারা থেকে উঠে এসেছে, চলতে শুরু করেছে। আইএমএফ এর ঋণ সম্পর্কে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু জানছি, যতদূর সম্ভব এদের টাকা না নেওয়া ভালো। এরা এরা টাকা দেওয়ার আগে সরকারকে কি কি প্রেসার করে আমি বলি। যদিও এই মুহূর্তে এটা ডক্টর ইউনূস সরকারের জন্য, আমাদের সরকার কি বলে, এগুলো আওয়ামী লীগ থাকতেও বলতো। এখন আওয়ামী লীগ যাওয়ার পর ইউনূস সরকার এসে কি বলে, দেশের তলা নাই। এখন ইউনূস সরকারের যারা আছেন তারা বলতেছেন তলা না, পুরা মনে করলেন বালতি ভরা টাকা লাড়াঝাড়া হচ্ছে, কিন্তু দেশের পরিস্থিতি কি তা বার্তা দিচ্ছে? অবশ্যই না। এগুলো সরকারে যারা থাকেন তারা এগুলোর পক্ষে সাফাই গান। আবার দেখবেন এই সরকার যাওয়ার পরে যেই সরকার আসবে এসে বলবে যে এই সরকারও লুটপাট করে তলাটা খুইলা চলে গেছে। এগুলা পলিটিক্যাল কথাবার্তা, সরকারের পক্ষে একটা মতো কি বলা হয়, ধরেন ন্যারেটিভ তৈরি করা। ইউনূস স্যার, আমাদের ইউনূস স্যার তো পুরা বাম্বুর উপরে আছে। আমাদের ইউনূস স্যার পুরা বাম্বুর উপরে আছে, কিছুতেই বেচারাকে আমি রক্ষা করতে পারতেছি না, বুঝছেন। উনি যখন প্রথম ক্ষমতা নেন জুলাই আগস্ট মাসের দিকে, আহারে বিশ্বাস করেন ভাই, আপনারা কে কি করছিলেন আমি জানি না। আমি প্রাণটা খুইলা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলাম, প্রাণটা খুইলা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলাম যে বাংলাদেশে যত সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, বুঝছেন। এমন আশা ভরসা, এমন আবেগ ছিল তার প্রতি। কিন্তু একদিন দুই দিন তিন দিন, একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে এই কাহিনী হয়েছে। আমি কি আর বলবো, কোনোভাবেই তাকে বাঁচানো যাইতেছে না। এই যে আমাদের পিনাকিদা কি সাপোর্টটা নাই করছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, দেখেন তার প্রথম দিকের ভিডিওগুলো। প্রথম 6 মাস কিন্তু পিনাকিদা, তারপরে আপনার ইলিয়াস ভাইয়া, এরা কিন্তু একটা টু শব্দ করেনি। এর ভিতরে বহুত আকামকি কম করছে ইউনূস সাহেব এবং তার দলবল, কিন্তু তারা কিন্তু তারপরে কোনো টু শব্দ করেনি, মানে চোখ বন্ধ করে সাপোর্ট করে গেছে ইউনূস স্যারকে। কিন্তু এখন দেখেন আর কত মুখ বন্ধ রাখবে। ওই যে গত 2 দিন আগের একটা ভিডিও দেখলাম, ওই পিনাকিদার পুরা বাম্বুর উপরে রাখছে। এখন যত ভিডিও করে পিনাকিদা ওই ঘুরে পেঁচে ইউনূস সাহেবের প্রসঙ্গ যখন আসে, আমাদের স্যারের প্রসঙ্গ যখন আসে, তখন পুরো বাম্বুর উপরে রাখে। ওই আগে তো খুবই ভদ্র ভাষায় কথা বলতো ইলিয়াস ভাইয়া, তো এখন তো চোর ছাড়া বাটপার ছাড়া কোনো কথাই বলেন ইলিয়াস। ইউনূস স্যারকে চোর আর বাটপার ছাড়া কোনো কথাই বলেন ইলিয়াস। অথচ এরা কিন্তু একেবারে কি পরিমাণ একজন মানে সাপোর্টার ছিল, কোন লেভেলের সাপোর্টার ছিল এই মাত্র ওই জুলাই আগস্ট, তারপর আগস্ট সেপ্টেম্বর মাস। আপনারা চিন্তা করতে পারবেন এই লোকগুলো। তো সবাই এক এক করে ইউনূস স্যারকে চলে গেছে, তো পুরো আছে বাম্বুর উপরে। এখন বাংলাদেশে কোনো এমন একটা টক শো আপনি পাবেন, এমন একজন ব্যক্তি পাবেন না যারা কিনা মন প্রাণ জীবন যৌবন উজাড় করে দিয়ে তারা সাপোর্ট করছে। তারা প্রত্যেকেই কম বেশি এখন ইউনূস স্যারের সমালোচনা করছে প্রকাশ্যে, এবং খুব খারাপ ভাষায়, খুবই খারাপ ভাষায়। তো এই তো গেল আমাদের মানে ইন্টারনাল বাম্বু। তো বুঝছেন, এই বাম্বু কিন্তু 2 ধরনের, যে বাস মারে না, বাস পিছন দিয়ে মারবেন না সামনে দিয়ে মারবেন, খেয়ে জানেন, এটা আপনার ডিসিশন নেন। তো আমি পিছন সাইডে পছন্দ করি। বাম্বু যদি কারে মারেন তাহলে পিছন দিয়ে মারবেন, বুঝছেন। তো বাম্বু হলো 2 রকমের, একটা হলো ডোমেস্টিক বাম্বু আর একটা হলো ইন্টারন্যাশনাল বাম্বু। একটা হলো ডোমেস্টিক বাম্বু আর একটা হলো ইন্টারন্যাশনাল বাম্বু। ডোমেস্টিক বাম্বু হলো যেগুলো বাংলাদেশ থেকে খাইতেছে, সবাই কম বেশি তো ওনার পিছনে লাগছে, কি লাগার মতো কামও করছে। এখন সেই আকামের কথা যদি বলতে চাই 3 ঘন্টা ওয়াজ করতে পারবো আমি এই ভিডিওতে। এনসিপির টোকাই সমন্বয়করা এবং ডক্টর ইউনূস সরকার মিলে যে প্ল্যানটা করেছিল, এখন সেই প্ল্যানটা উল্টো দিকে ঘুরছে। খেলা যেভাবে আগানোর কথা সেভাবে না গিয়ে এখন উল্টো দিকের খেলার মোড় ঘুরে গিয়েছে। তারা মনে করেছে দেশের মধ্যে যদি একটি অশান্তি পরিবেশ তৈরি করি এবং সকল জায়গায় আন্দোলনের পরিবেশ তৈরি হয়, তাহলে হয়তোবা নির্বাচন বানচাল হয়ে যাবে এবং দেশের এই পরিস্থিতি দেখে সকলেই বলবে এই পরিস্থিতি দেখে কি নির্বাচন হবে। তাদের প্ল্যান কিন্তু সুন্দরভাবে আগাচ্ছে, কিন্তু তারা একটা মিস্টেক করে ফেলেছে। এই কিছুদিন আগে যে সকল সেনাবাহিনীর জেনারেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই বিষয়টাই খেলার মোড় উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছে। সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ আশঙ্কা তৈরি হয়েছে এবং সেনাবাহিনী এই সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছে, সেনাবাহিনীর একটা অংশ। এখন ক্যান্টনমেন্ট থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে যাতে মার্শাল ল জারি হয়। এখন ওয়াকারুজ্জামান কি সেটাতে সম্মত হবে নাকি হবে না, সেটা নিয়েই অনেকদিন যাবৎ অনেক কিছুই সেনাবাহিনীর ভিতরে ঘটছে। এবং এর মধ্যে আমরা সূত্র থেকে জানতে পেরেছি বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার 4 ইন্টেলিজেন্স সেনাবাহিনীর এসে গোপন বৈঠক করে চলে গিয়েছে।
এই ইউনূস সরকার এবং একটুকাই এনসিপির নেতারা চেয়েছিল দেশের মধ্যে গোলযোগ তৈরি করে, অশান্তি তৈরি করে নির্বাচন বানচাল করার জন্য। কিন্তু এই সকল পরিস্থিতি দেখে সেনাবাহিনী বুঝে গিয়েছে দেশের মধ্যে কোনো নির্বাচনের পরিস্থিতি নেই, এবং এই মুহূর্তে যদি সেনাবাহিনী শাসন জারি না করা হয় বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। অলরেডি ক্যান্টনমেন্টে মার্শাল ল জারির একটা পরিকল্পনা বা প্রস্তুতি চলতেছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আপনারা নিজেরাই সাধারণ জনগণ হিসেবে চিন্তা করেন দেশের মধ্যে কোন সেক্টর এখন শান্তিতে আছে এবং দেশের কোন জায়গায় মানুষ শান্তিতে চলাফেরা করতে পারতেছে। শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, কলেজ ভার্সিটির মধ্যে ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে। এই গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন ছাত্রদল নেতাকে নাকি মেরে ফেলা হয়েছে, এবং বিভিন্ন জায়গার মধ্যে মসজিদের মধ্যে জামাত বিএনপি সংঘর্ষ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় বিএনপি সংঘর্ষ হয়ে মানুষ মারা যাচ্ছে, এবং প্রত্যেকটা সেক্টরে আন্দোলন চলছে। শিক্ষা খাতে আন্দোলন, চিকিৎসা খাতে আন্দোলন, ব্যাংক খাতে আন্দোলন। ব্যাংক খাতে আন্দোলন কেন? ইসলামী ব্যাংক থেকে হঠাৎ করে 5,000 কর্মীদেরকে যারা চাকরি করতে তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। তার মানে প্রত্যেকটা জায়গায় আন্দোলন, প্রত্যেকটা জায়গায় আগুন চলছে। বাংলাদেশের সকল কিছু আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের সকল চাকরিজীবীদেরকে আন্দোলনের রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে, এবং আর্মিদেরকেও ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই অবস্থায় নির্বাচন তো স্বপ্নেও হওয়ার কথা না। আর কিসের বৈঠক, কিসের নির্বাচন, কিসের জুলাই সনদ, কিসের জুলাই সনদের সাইন, সকল কিছু নাটক ছাড়া, ভাওতাবাজি ছাড়া কিছুই না, তাই না? সেনাবাহিনী এখনো যদি কোনো পদক্ষেপ না নেয়, সেনাবাহিনী এখনো যদি মার্শাল ল জারি না করে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ সুদান হয়ে যাবে, উগান্ডা হয়ে যাবে, ফিলিস্তিন হয়ে যাবে। অলরেডি সেই পথে বাংলাদেশের অনেক মানুষ এখন না খেয়ে কষ্ট করতেছে, কাউকে বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না। এই সকল বিষয় বললো মিডিয়াতে আসতেছে না। তাদের আয় যত, তার থেকে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে, সামনে হয়তো 4 গুণ হয়ে যাবে। কারণ দেশের মধ্যে যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি করেছে এরা, মেটিকুলাসলি ডিজাইন করে দেশের সকল সেক্টরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, দেশের মানুষ এমনিতে না খেয়ে মরতেছে, সামনে আরো বেশি না খেয়ে মরবে। অলরেডি অঘোষিত একটি দুর্ভিক্ষ চলতেছে বাংলাদেশের মধ্যে। শুধুমাত্র কেন এগুলো করা হচ্ছে? আওয়ামী লীগের উপর দোষারোপ করার জন্য, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য। এখন আওয়ামী লীগকে তো ঠেকানো যাবে না, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না, বরং বাংলাদেশের জনগণকে নিশ্চিহ্ন করে দিচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং এই ইউনূস গংয়ের সিন্ডিকেট যারা আছে তারা। কারণ সাধারণ জনগণ না খেতে পারলে তো তারা মারা যাবে দুর্ভিক্ষে। সাধারণ জনগণ যদি আয় রোজগার না থাকে তারা অনেকে আত্মহত্যা করবে, অনেকেই ব্যাংক থেকে লোন নিবে, পরে লোনের টাকা দিতে না পারলে ব্যাংক থেকে যখন প্রেশার ক্রিয়েট করবে তারা আত্মহত্যা করবে। এভাবে করে সাধারণ জনগণই নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা হয়তো আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হবে, আপনার ভাই হবে, আপনার খালতো বাবা, আপনার মামা হবে। তো এই পরিস্থিতি তৈরি করে ফেলেছে এই ডক্টর ইউনূস ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থের জন্য এমন এক পরিস্থিতি তৈরি করেছে, এখন আর এই পরিস্থিতি থেকে ফিরে আসা অসম্ভব। এখন একমাত্র উপায় হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নিয়ে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে সকল দলের অংশগ্রহণের সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া। তা না হলে এই সরকারের আন্ডারে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচন যদি হয়ও, সে নির্বাচন 1% সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই, আর কোন রকমের কন্ট্রোল থাকবে না এই ডক্টর সরকারের হাতে। কারণ দেশেরই তো কোনো সেক্টরের কন্ট্রোল নাই। আইন শৃঙ্খলা বাহিনী সরকারের কন্ট্রোল নাই, সেনাবাহিনী সরকারের কন্ট্রোল নাই, বিমান বাহিনী সরকারের কন্ট্রোল নাই, বিজিবি সরকারের কন্ট্রোল নাই। এই সরকারের কন্ট্রোল আছে কিছু সিন্ডিকেটের, কিছু প্রশাসনের লোক, মানে তাদের মতদর্শের লোকরাই এই সরকারের কথা শুনে এই সরকারের মতো কাজ করতেছে। আর কেউ তো কোনো জায়গায় এই সরকারের কথা মতো কাজ করতেছে না, আর কোনো কিছুই ক্লিক হচ্ছে না। সচিবালয় থেকে ধরে একদম নিচু পর্যায়ের সকল সেক্টর সরকারি একই রকম অবস্থা চলতেছে। এখন বলবে এগুলো সকল কিছু ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্ল্যানিং হচ্ছে। আরে ভাই, তাহলে আপনারা 14 মাস ধন চুষছেন, আপনাদেরকে কেন উপদেষ্টা পদে বসানো হয়েছে? 14 মাস পরেও যদি সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথা শুনে, আপনারা তো শুধু বিজি আছেন 14 মাসের মধ্যে বিদেশে টাকা পাচার নিয়ে। আপনারা মনে করেছেন বিদেশে টাকা পাচার করে সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে গিয়ে আরামে থাকবেন। পৃথিবীর কোন জায়গায় আপনারা শান্তিতে থাকবেন না। জায়গা বরাবর প্ল্যান খুলে তেল লাগিয়ে সরিষার তেল দিয়ে আপনাদেরকে বাদাম চালান দেওয়া হবে, ডিম নিক্ষেপ করা হবে, কোন জায়গায় শান্তিতে থাকবেন না। এখন আপনারা ক্ষমতায় আছেন, উপদেষ্টা পদে আছেন, যেও আপনারা পৃথিবীর কোন জায়গায় গিয়ে শান্তিতে থাকতেছেন না। তখন তো কোনো রাষ্ট্রীয় পদে থাকবেন না, সাধারণ জনগণ হিসেবে ওই দেশে থাকবেন। গণদোলাই দিয়ে মারে ফেলবে, নাহলে গুলি করে মেরে ফেলবে। বুঝেন নাই ব্যাপারটা? এটাই আপনাদের সাথে ঘটবে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ তো করবে, বিএনপি, জামাত, অন্যান্য যারা আছে তারাও এই সকল উপদেষ্টাদেরকে ছাড়বে না। তাই একজনের দালালি করে লাভ না। যাদের দালালি করতেছেন ক্ষমতা থেকে শুধু সরেন না, তারা আপনাদের প্যান খুলে ফেলবে। এখন ওদের দালালি করে আওয়ামী লীগকে আপনারা দমন নিপীড়ন করতেছেন একটা পক্ষকে, সেই পক্ষ তো ছাড়বেন, এবং ওদেরও শত্রু হচ্ছেন, সকলের শত্রু হচ্ছেন। আপনারা নিরপেক্ষ হওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ ভোট দেয় নেই, সকল কিছু মানলাম, কিন্তু আপনারা আসার পর করে দেখাতেন যে আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করিনি। আমরা আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিচ্ছি, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছি, আমরাই সুপেরিয়র। আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়ে না, আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এগুলো যদি করে দেখাতে পারতেন আপনারা, তাহলে ঠিকই আওয়ামী লীগকে মানুষ খারাপ চোখে দেখতেও, আওয়ামী লীগকে মাইনাস করতো, আওয়ামী লীগকে ভোট দিত না, এই বিএনপিকে দিত, জামাতকে দিত। কিন্তু সেটা আপনারা করেন নাই, বরং আপনারা এমন পরিমাণে 14 মাসে টাকা পাচার। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরো অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে
এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।